আবার বাড়িছে বিশিষ্টজন। এই বিশিষ্টজনেরা বিশাল আসর হয়েছিল হাসিনার আমলে। তারা নানা বিষয়ে তাদের জ্ঞান গব্য বক্তিমা দিত আর পত্রিকাগুলো গুরুত্ব দিয়ে ছাপাইতো। তাদের জ্ঞান প্রচুর, তাও আক্কেল কম, তাই তারা বুঝতে পারতো না যে পাবলিকে তাদের চুদে না, পাবলিকে যাদের চুদে না, কিন্তু মনে করে মুই কি হনুরে, এরাই হইতেছে বিশিষ্টজন, বুঝাও। তা কারা কারা এটা করিছে দেখবেন, সে ঘুরে মা ঘুরছে সেই আমি বাকশালী ঘটনার লোকেরা। আসেন দেখি এই মার্কা মারাদের কয়েকটারে দেখি, তারপরে তারা কি কইছে সেটা দেখমুনি। আনু মোহাম্মদ, হাসিনার বান্ধবী সুলতানা কামাল, খুশি কবির, টিআইবির ইফতেখারুজ্জামান, ওরে একবার ঠাপাইছিলাম, কঠিন ঠাপ দিছিলাম, অনেকদিন শান্ত আছিল, আবার মাথা বের করিছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, তারপরে কামাল হোসেনের মেয়ে সারা হোসেন, আবার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৌদ আবু নাসের বক্তিয়ার আহমেদ, ওরে অগ্রণী ব্যাংক থেকে পাশায় লাথি দিয়ে বের করে দিবেন। তারপরে আবার দেখেন কি আবার কমু আমাকে শ্রদ্ধাভাজন নূর খান, মানবাধিকার কর্মী, হুদাইকা ঢুকিছে এর মধ্যে, গুম কমিশনের প্রধান, কিন্তু ভালো কাজ করিচ্ছে। কিন্তু বাঙ্গু সুশীলদের এই এক সমস্যা, তারা সব অর্জন নিয়ে পূজা দেয় আওয়ামী লীগের চরণে। ওনারা গুম কমিশনে নেওয়ার আগে সব আলাপ বরাবর করা লাগলো উনি যে আপনি কখনো আমি বন ফেরি করতে পারবেন না, আর কামটা ঠিক করেন নাই। যাই হোক, আজকে কিছু কইলাম না, নিজেদের লোক। আবার দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের, বুঝছাও তো এদের নাই ফুটা পয়সার দাম। আসছে পত্রিকা পাতায় প্রতিবাদ জানাইতে, কইছে ধানমন্ডি 32 নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের 26 জন বিশিষ্ট নাগরিক, যাদের পাবলিক তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তাতে করে গভীরভাবে মর্মাহত, স্তম্ভিত এবং লজ্জিত হয়ে এই ঘটনার বিচার চায়। আবার তা করেছি তো আমরা, আমিও করেছি, আমি তো ডাক দিছি, তো আমার বিচার কর তুই। দেখি দেখি ক্যাঙ্কা তোর মাজাত জোড়ায়, দেখি আয় আয় একটা মামলা কর আমার নামে, দেখি কত তোর মাজাত কত জোর আছে, তোর 26 জন মিলা, দেখি আয় কর তো, দেখি আমার নামে একটা মামলা, আয় দিব বিচার। মর্মাহত কে, স্তম্ভিত কে, লজ্জিত কে, তো করে কি কেউ মানেনি, লজ্জা পেশ কে? বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, তো বাড়ি তো হাসিনার বাপের, তোর ফাটে, হাসিনার ফাটলে তাও একটা কথা ছিল। এ কারণ হচ্ছে হাসিনার রসুনের কোয়ায় না, ওগেরা একই রসুনের কোয়ায়, ওই রসুনের নাম ইন্ডিয়া। ইন্ডিয়া ভাবতে পারে নাই যে আমি ন্যারেটিভের তীর্থভূমি এইভাবে জয় বাংলা হয়ে যাবে, ওইটা টিকে থাকলে আবার ওইটাই ভর করে আওয়ামী লীগ উঠে দাঁড়াইতো। সেজন্য ইন্ডিয়া বিবৃতি দেয় 32 নম্বর ভাঙায় নিয়ে, বুঝতে যাও যে এক শিয়াল যদি একদিকে হুক্কা হুয়া করে না, আর উল্টা দিক থেকে ক্যা হুয়া করে সব শিয়াল চিল্লায়, শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল। এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে ক্যা হুয়া করিচ্ছে, বুঝছাও। আবার দেখেন ইন্ডিয়ার টেলিগ্রাফ কি কয়, যে বলে এটা নাকি আইএসআই এর কাজ। ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ কি ধৈঞ্চারে তোগরের মতো? বাংলাদেশের মানুষ রক্ত দিয়া যুদ্ধ করে পতাকা পাইছে। এই 24-এ রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিছে, বীরের মতো লড়াই করছে চোখের সামনে। তোগরের মতো আলোচনার টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোসিয়েট করে স্বাধীনতা পাইছে রে ভাই। তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত, একবার দেখে পাকিস্তানের হাত। পাকিস্তানের হাত কুটি আছে জানি না, কিন্তু আছে এটা শিওর। শালা গান্ডু ধ্বজভঙ্গ। এই জন্য তো ইন্ডিয়ান নায়িকাগুলো খালি বাংলাদেশে আসে, বাংলাদেশের আগুন বরাবর পোলাপানগুলোর আকর্ষণে আসে, বীরত্বে মুগ্ধ হয়ে আসে। আরো আসবি শালা। 32 নম্বরের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস জড়িত নাই, আছে লজ্জা আর কলঙ্কের ইতিহাস। কেন আছেন দেখি। এ বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতির টাকায়। এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে, দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা। নেতা নাকি সে সুটকেস গুছে রেখেছিল, বুঝছাও, যে ও ধরবি থেকে। তারপরে নাকি ফোন করিছে আর্মির জেনারেলদেরকে, আমাকে ধরে নিয়ে যাও। এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিছিল। একেবারে মিছা কথা, মিছা কথা। বাংলাদেশের সরকারের না এখনই পাকিস্তানের আর্কাইভে খোঁজ নেওয়া উচিত। 1971 সালে ওই যে সোহাদ্দির বডিগার্ডের যে মামলা হয়েছিল না, স্বীকারোক্তি কি দিছিল, সে যেরকম ধান্দাবাজ, তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারোক্তি দেওয়ার কথা। আমি 99% শিওর। বাকি 1%-এর জন্য আপনারা পাকিস্তানে একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন, মিলা যাবে। আমি কইলাম এটা আরো আগে করা উচিত ছিল। ইনফ্যাক্ট সেই মামলার পুরা নথির নকল বাংলাদেশের সরকার নিয়ে এসে উন্মুক্ত করে দেওয়া উচিত। মুজিবের যে দুর্নীতি মামলা যেটা দেখালাম, যেটা 2 বছর জেল কাটিছে না ওই সোহাদ্দির বডিগার্ড, সেই মামলার নথি উন্মুক্ত করে দেওয়া উচিত। আওয়ামী লীগকে মরালি দুর্মুষ পেটায় না করলে ওরা থাকবে না। হিউম্যান রাইটস ওয়াচ আবার বিবৃতি দেয়া কইছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হইলেও
আইনের লঙ্ঘন ন্যায্য নয়। মানে হইল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ায় কোনো আইন লঙ্ঘন করা যাবে না। তাইলে আইন লঙ্ঘন মানে কি আসেন এটা বুঝে দেখি। ফ্যাসিজমের বিরুদ্ধে কোনো গণপ্রতিরোধ সৃষ্টি হইয়া যদি কোনো পাল্টা ক্ষমতার জন্ম দেয় তাইলে নাকি আইন লঙ্ঘন হইয়া যাবে। যার সোজা মানে হইল যে কোনো বিপ্লবী তো অবৈধ, আইন অবৈধ। তো এমন এক কাজ যেটা আইনের লঙ্ঘন, কার আইন, কোন আইন? তাহলে যে দেশের মানবাধিকার সংস্থা HRW সেই আমেরিকায় 1776 সালে যে বিপ্লব হয়েছে সেটা অবৈধ, আইন লঙ্ঘন। বা ধরেন 71-এর মুক্তিযুদ্ধ, এটা তো আইন লঙ্ঘন। 1976 সালে আমেরিকান বিপ্লবীরা অস্ত্র হাতে তুলে নেয় নাই, সেটা কোন আইনে নিছিল? কোন আইনে ন্যায্যতায় নিছিল? নাকি HRW কবে যে সেটাও অবৈধ, আইনের লঙ্ঘন? কোন নতুন ক্ষমতা যদি রাজপথ থেকে উত্থিত হয় জনগণের মধ্যে দিয়া, তার আগে বা তার উপরে কোনো আইন নাই, আগে ক্ষমতা, তারপরে সেই ক্ষমতার মোড়ক থেকে আইনের জন্ম, কনস্টিটিউশনের জন্ম। এটাই হইল রাজনীতির ধারণা। মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে পারবেন না। মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে গেলে বেশি বুঝবেন, এইরকম মাখায় ফেলবেন। কোন গণপ্রতিরোধ যদি তৈরি হয় কোন একটা জুলুমের বিরুদ্ধে, তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয় যা জীবন্ত, যা আগের সকল ক্ষমতা, সকল আইন, সমস্ত কনস্টিটিউশন, সব সংবিধানকে নাকচ করে দেয়। পাবলিক নিজেই জীবন্তভাবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায়, যার সামনে আগের সমস্ত ক্ষমতা, আগের সমস্ত আইন, সমস্ত কনস্টিটিউশন নাকচ হইয়া যায়। নতুন ক্ষমতার সামনে সকল আইন অন্যায্য, বাতিল হইয়া যায়। সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক, সবসময় আগে নতুন ক্ষমতা, পরে আসবে সেই সূত্রে আইন। আগে থেকে থাকা কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আর প্রযোজ্য থাকে না, কার্যকর থাকে না। আমরা কি 1971 সালের আগে থেকে পূর্ব পাকিস্তানের, মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তানের আইন কনস্টিটিউশন মাইনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম? নয় কোনো গণক্ষমতা তৈরি করতে বা জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম? পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্ত্র ধরনের তো অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা, এবং নতুন যে কোনো গণক্ষমতা জন্ম নিলে পরে সে নতুন সব আইনের জন্ম দিতে পারে। আর গণক্ষমতা জন্মের আগে কোনো আইন সে মানবে না, ক্ষমতার আগে কোনো আইন নাই। নয় ক্ষমতা থেকে এর পরে কেবল নয় আইন, নয় কনস্টিটিউশন তৈরি হইতে পারে। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোন আইন তাদের উপর আর প্রযোজ্য না, ছিল না, থাকতে পারে না। রাজপথে থাকা ছাত্র জনতাই আইন, আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন। আমরাই সার্বভৌম জনগণ, আমরাই সম্মিলিতভাবে যেই আকাঙ্ক্ষা পোষণ করব সেটাই বাংলাদেশের আইন, এর বাইরে কোনো আইন নাই। এবং এই জন্যে এই বিপ্লবী জনতাকে মব আখ্যা দেওয়া হচ্ছে। কাদের তরফ থেকে? কেন বিপ্লবী জনতাকে মব বলা হচ্ছে? কারণ এরা জনগণের গণক্ষমতায় ভয় পায়। আসেন এটা একটু বুঝে দেখি। এই যে দেশের বিচার বিভাগ, বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নথিতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান। এতটাই ক্ষমতাধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতার চাইতেও শক্তিশালী। এমনকি সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানের ব্যাখ্যা তারা দেয়। এমনকি যদি রাষ্ট্রই বিলুপ্ত হয়ে যায় তাও বিচার বিভাগ বহাল থাকবে। এই বিচার বিভাগকে তাই সরকার কিছু করতে পারে না, করতে পারেও নি। হাসিনার তৈরি করা এই স্ট্যাবলিশমেন্টই এখনো বহাল আছে। আজ যারা এই যে মবের সমালোচনা করতেছে তাদের অনেকেই কিন্তু কিছুদিন আগে যে বিচারিক অভ্যুত্থান জুডিশিয়াল কু করতে গেছিল না, সেটা ছাত্র জনতা প্রতিরোধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। কারণ তখন আর কোনো পথ খোলা ছিল না, তো বিচার বিভাগের উপরে কারো হাত ছিল না। এক সময় সংবিধানে বিচারকদের ইমপিচমেন্টের বিধান ছিল, অভিশংসনের বিধান ছিল, তাদেরকে লজ্জা দেওয়ার বিধান ছিল, যেটা দিয়ে তাদেরকে অপসারণ করা যেত। সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল, কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিচ্ছে। বুঝে যাও, এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান তারা কিভাবে হাসিনার স্বেচ্ছাচারীভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন? একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা, নতুন করে একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা। আর সেটা করতে হইলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জনগণ সর্বোচ্চ, বালের সংবিধান, বালের বিচার বিভাগ, সবার উপরে জনগণ। এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না, যখন ক্ষমতাসীন দলের লোকদের রেহাই দিয়ে দিবে, তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে? সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না। মজার বিষয় হলো বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া। তাইলে বুঝেন, রাষ্ট্রের গঠন প্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবস বলতেছে, যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষুব্ধ জনতা, তা তৈরি হওয়ার পূর্ব শর্ত তৈরি করে রাখছে। জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের সার্বভৌমত্ব দলিলে লিখে রাখা হয়েছে। জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন? রাষ্ট্রের মালিক জনগণ, বিচার বিভাগ না। বিচার বিভাগের ঊর্ধ্বে জনগণ, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ।
তাই যাদেরকে আজকে মব বলা হচ্ছে তারা থাকবে, জনতা রাস্তায় থাকবে, জনতা রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে, ততক্ষণ পর্যন্ত জনতাই ডিক্টেট করবে এই সরকার কিভাবে চলবে।